কল্পনা করুন আপনার বাড়ির ঠিক নিচে মাটির গভীরে হাজার হাজার কোটি টাকার এক গুপ্তধন পোঁতা আছে, কিন্তু কিছু ক্ষমতাশালী মানুষ স্রেফ নিজেদের নোংরা রাজনৈতিক স্বার্থে আপনাকে সেই গুপ্তধন ছুঁতেও দিচ্ছে না। আপনি দারিদ্র্যের মধ্যে ধুঁকছেন, আপনার রাজ্যের যুবকরা কাজের খোঁজে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে, অথচ আপনার পায়ের নিচেই লুকিয়ে আছে সমস্ত সমস্যার সমাধান। হ্যাঁ, ঠিক এমনটাই হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের সাথে। দীর্ঘ 7টা বছর ধরে লুকিয়ে রাখা হয়েছিল বাংলার ভাগ্য বদলের সব থেকে বড় চাবিকাঠি। কি সেই চাবিকাঠি? কেন আটকে রাখা হয়েছিল বাংলার এই বিপুল সম্পদ? কারা এর পেছনে দায়ী? আর আজ হঠাৎ করে কিভাবে খুলে গেল সেই বন্ধ দরজা? আজ আমরা এমন এক রাজনৈতিক ষড়যন্ত্রের পর্দা ফাঁস করব, যা শুনলে আপনার রক্ত টকবক করে ফুটবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ বাংলার এক নতুন ইতিহাস লেখা হতে চলেছে। সালটা 2018। দিনটা আর 5টা সাধারণ দিনের মতো ছিল না, কিন্তু ওএনজিসির বিজ্ঞানীদের কাছে সেটা ছিল গত 50 থেকে 60 বছরের অক্লান্ত পরিশ্রমের চূড়ান্ত সাফল্যের দিন। হ্যাঁ, গত 5-6 দশক ধরে বিজ্ঞানীরা এই মহানদী বেঙ্গল আন্দামান বেসিনে তেলের খোঁজ চালাচ্ছিলেন, আর অবশেষে আগস্টের 2018-তে নিউ এক্সপ্লোরেশন লাইসেন্সিং পলিসিতে এর অধীনে তারা পেলেন এক ঐতিহাসিক ব্রেক থ্রু। উত্তর 24 পরগনার অশোকনগরে মাত্র 3.5 একরের একটি প্লটে মাটির ঠিক 2300 মিটার গভীরে তারা এমন কিছু সন্ধান পেলেন যা পুরো বাংলার অর্থনীতিকে, বাংলার ভাগ্যকে রাতারাতি পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। সেটা হলো তেল, অর্থাৎ যাকে আমরা বলি তরল সোনা, খনিজ তেল বা পেট্রোলিয়াম। কলকাতা থেকে মাত্র 48 কিলোমিটার দূরে এই অশোকনগরে অয়েল ফিল্ড পাওয়া যায় এবং প্রায় 280 মিলিয়ন ব্যারেল তেলের বিপুল ভাণ্ডারও রয়েছে। এর গ্রস মনিটারি ভ্যালু বা বাজার মূল্য কত জানেন কি? শুনলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে। আনুমানিক 45,000 কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন, 45,000 কোটি টাকা। শুধু কি তাই? এই তেল কোনো সাধারণ সস্তা মানের তেল নয়। আপনারা হয়তো জানেন না, ভারত আজ তার প্রয়োজনের বেশিরভাগ তেল মধ্যপ্রাচ্য থেকে কেনে, যা অত্যন্ত ভারী এবং সালফার যুক্ত হয়। সেটা রিফাইন বা শোধন করা অনেক বেশি জটিল এবং ব্যয়বহুল। কিন্তু অশোকনগরের এই তেলকে বিজ্ঞানীরা বলছেন এটি হাই গ্রেডেড লাইট সুইট ক্রুড অয়েল। আসুন পেট্রোলিয়াম ফিজিক্সের ভাষায় একটু গভীরে গিয়ে বুঝি। এই তেলের এপিআই অর্থাৎ আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট গ্র্যাভিটি হলো 40 থেকে 41 ডিগ্রির মধ্যে। বিজ্ঞানীদের ভাষায় 35 থেকে 45 এপিআই গ্র্যাভিটির তেলকে আল্ট্রা লাইট ক্রুড বলা হয়। এর মানে কি বলুন তো? এর মানে হলো এই তেলের ডেনসিটি বা ঘনত্ব অত্যন্ত কম, মলিকিউলার ওয়েটও কম। এর ফলে রিফাইনারগুলোর প্রসেসিং লোড একেবারে কমে যায়। সহজ ভাষায় বলতে গেলে এই তেল থেকে যে গ্যাসোলিন বা পেট্রোল, হাই স্পিড ডিজেল বা উড়োজাহাজের জ্বালানি পাওয়া যাবে, তার কোয়ালিটি হবে বিশ্বের অন্যতম সেরা এবং প্রিমিয়াম লেভেলের। আর এর জন্যে কোনো আকাশছোঁয়া খরচও হবে না। এবার একবার শান্ত মাথায় ভেবে দেখুন তো, কলকাতা থেকে ঢিলছোঁড়া দূরত্বে মাটির নিচে 45,000 কোটি টাকার সম্পদ পড়ে রয়েছে। 2018 সালের সেই খোঁজ পাওয়া গেছে। যদি সেই বছরই এই খনি পুরো দমে চালু হয়ে যেত, তবে বাংলার চেহারাটা আজ কেমন হতো? কতগুলো পেট্রোকেমিক্যাল হাব তৈরি হতো, কত লক্ষ বেকারের চাকরি হতো, বাংলার অর্থনীতি কি এই তলানিতে পড়ে থাকতো? কিন্তু না, সেটা কি হতে দেওয়া হয়েছিল? সোনার ডিম পাড়া হাঁসকে কিভাবে রাজনৈতিক স্বার্থের জাঁতাকলে পিষে মারা হয়েছিল, শুনলে আপনি শিউরে উঠবেন। সেটা হতে দেওয়া তো হয়নি। এরপর 2020 সালে যখন পুরো পৃথিবী লকডাউনে স্তব্ধ, ঠিক সেই সময় তৎকালীন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই প্রকল্পের প্রোডাকশন সংক্রান্ত কাজ প্রথমবারের জন্য কমেন্সমেন্টও করলেন। মনে হয়েছিল এবার হয়তো বাংলার ভাগ্য বদলাবে। কিন্তু তারপর সবাই চুপ। কেটে গেল পুরো 7টা বছর। এক ফোঁটা তেলও বাণিজ্যিকভাবে উত্তোলন করা গেল না। কিন্তু কেন? কে বা কারা ছিল এই চক্রান্তের পেছনে? শুনলে আপনি অবাক হবেন। এই 7 বছরে কিন্তু ওএনজিসি হাত গুটিয়ে বসেছিল না। তারা ভারতের অন্যান্য বেসিনে ঠিকই তেলের খোঁজ করছে, কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু অশোকনগর এলেই তাদের চাকা যেন কাদায় আটকে যাচ্ছিল। কেন? উত্তরটা হলো চরম অসহযোগিতা, রাজনৈতিক ইগো এবং নোংরা রাজনীতি। গত
15 বছর ধরে বাংলায় যে সরকার ছিল তারা কেন্দ্রের সাথে শুধুই সংঘাতের রাজনীতি করে গেছে। রাজ্যের স্বার্থ, বাংলার বেকার যুবকের ভবিষ্যৎ, এসব তাদের কাছে কোনো দাম পায়নি। যখনই কেন্দ্র এই প্রজেক্টে এগোতে গেছে তখনই রাজ্যের তরফ থেকে পদে পদে বাধা এসেছে। কখনো ল্যান্ড অ্যালোকেশন বা জমি অধিগ্রহণের সমস্যা, তো কখনো ইচ্ছাকৃতভাবে তৈরি করা লোকাল ডিসপিউট। প্রশাসন সাহায্য করবার বদলে যেন উল্টে হ্যারাসমেন্ট শুরু করেছিল। তবে সব থেকে জঘন্য এবং আত্মঘাতী রাজনীতিটা হলো স্ট্যাম্প ডিউটি বা রয়্যালটি নিয়ে। একটু মন দিয়ে বুঝবেন বিষয়টা। কেন্দ্র সরকার যখন অশোকনগরে 99 স্কোয়ার কিলোমিটার এলাকায় প্রজেক্টের জন্য পেট্রোলিয়াম মাইনিং লিজ ইস্যু করলো, তখন তৎকালীন রাজ্য সরকার এমন এক হাস্যকর ও লোভী দাবি করে বসলো যা কর্পোরেট দুনিয়ায় অভাবনীয়। তারা বলল এই প্রজেক্টের স্ট্যাম্প ডিউটি হতে হবে ডাইনামিক। এর মানে কি জানেন? এর মানে হলো প্রতি বছর রাজ্য সরকার নিজেদের ইচ্ছে মতো এই ট্যাক্সের রেট বাড়াবে, কোনো ফিক্সড রেট থাকবে না। এবার আপনিই বলুন, কোনো কোম্পানি হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করবে আর ট্যাক্স কত দিতে হবে সেটা আগে থেকে জানবে না? এটা তো রীতিমতো তোলাবাজির কর্পোরেট রূপ। শুধু কি তাই, রাজ্য সরকার আরও একটা শর্ত চাপিয়ে দিল। তারা বলল টোটাল লিজ রেন্ট এবং অ্যানুয়াল প্রজেক্টেড রয়্যালটি, এই দুটোর মধ্যে যেটা বেশি হবে রাজ্যকে সেটাই দিতে হবে। মানে কোম্পানি লাভ করুক বা লোকসানে চলুক, সরকারের কোষাগার ভরানো চাই। ব্যবসা শুরু হওয়ার আগেই তার গলা টিপে মারার এর থেকে নিখুঁত ব্লুপ্রিন্ট আর কি হতে পারে? আসলে এটা কোনো সাধারণ প্রশাসনিক জটিলতা ছিল না, এটা ছিল একটা সুপরিকল্পিত পলিটিক্যাল ব্লকেট। রাজনৈতিক ইগো এমন পর্যায়ে পৌঁছেছিল যে কেন্দ্রের কোনো প্রজেক্ট বাংলায় সফল হলে পাছে তাদের ক্রেডিট হয়ে যায়, সেই ভয়ে পুরো রাজ্য ভবিষ্যৎকে 7 বছর ধরে পঙ্গু করে রাখা হয়েছিল। নেতারা এসি রুমে বসে রাজনীতি করছেন আর বাংলার যুবকরা কাজের খোঁজে ট্রেনে গদাগদি করে ভিন রাজ্যে পাড়ি দিয়েছে। আপনাদের কাছে আমার সরাসরি একটা প্রশ্ন, একটা রাজ্য সরকার কি এতটাই অন্ধ হতে পারে? শুধুমাত্র কেন্দ্রের বিরোধিতা করতে গিয়ে, নিজেদের রাজনৈতিক ইগো মেটাতে গিয়ে নিজেদের রাজ্যের এত বড় একটা শিল্প সম্ভাবনাকে তারা 7 বছর ধরে আটকে রাখলো। আপনাদের কি মনে হয়, এটা কি শুধু প্রশাসনিক ব্যর্থতা, নাকি বাংলার মানুষের সাথে করা একটা বড় বিশ্বাসঘাতকতা? এই দীর্ঘ 7 বছরের বঞ্চনার, বাংলার যুবকদের এই কান্নার দায় কার? কমেন্ট বক্সে আপনার মতামত জানান, আমি প্রত্যেকটা কমেন্ট পড়ব। কিন্তু কথায় আছে না, মিথ্যার আয়ু বেশি দিন হয় না। বাংলার রাজনৈতিক পালাবদল ঘটলো, আর এই পালাবদলের পরেই যেন ম্যাজিক শুরু হয়ে গেল। এই ফাইলগুলো 7 বছর ধরে ধুলো খাচ্ছিল, সেগুলো আবার নাড়াচড়া শুরু করলো। গত 23শে মে 2026 এই তারিখটা বাংলার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বাংলার বিজেপি সভাপতি এবং রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য সরাসরি দেখা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে। এই হাই প্রোফাইল মিটিংয়ের প্রধান এবং সেন্ট্রাল ফোকাসই ছিল অশোকনগর অয়েল ফিল্ড। সিদ্ধান্ত নেওয়া হলো ইমিডিয়েটলি এই খনি থেকে কমার্শিয়াল লেভেলে তেল উৎপাদন শুরু করতে হবে। এর প্রেক্ষাপট অবশ্য আগেই তৈরি হয়েছিল। 2025 সালের ডিসেম্বরে কেন্দ্র সরকার নিয়ে আসে নতুন পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস রুলস, যেখানে কেন্দ্র কড়া ভাষায় জানিয়ে দেয় স্ট্যাম্প ডিউটি হবে স্ট্র্যাটিক, অর্থাৎ আগামী 10 বছরের জন্য রেট ফিক্সড থাকবে। রাজ্য সরকার আর ইচ্ছে মতো ট্যাক্স বাড়িয়ে প্রজেক্ট আটকাতে পারবে না। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীও জানিয়ে দিয়েছেন খুব শীঘ্রই অশোকনগর থেকে পুরো দমে প্রোডাকশন শুরু হচ্ছে। এবার আসুন সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টে। এই তেল উৎপাদন শুরু হলে আপনার আমার কি লাভ? আজ বাংলার মাথাপিছু আয় অর্থাৎ পার ক্যাপিটাল ইনকাম কত জানেন? মাত্র 1,81,786 টাকা, যেখানে জাতীয় গড় আয় প্রায় 2,34,000 টাকা। 1960-এর দশকে যে বাংলা ভারতের মোট শিল্পোৎপাদনের 27% দিত, আজ সেটা তলানিতে ঠেকে মাত্র 3.9-এ এসে দাঁড়িয়েছে। যার ফল ব্রেন ড্রেন, অর্থাৎ আমাদের ঘরের ছেলেরা আজ বাধ্য হয়েই মুম্বাই, দিল্লি বা বেঙ্গালুরুতে গিয়ে শ্রমিকদের কাজ করছে। কিন্তু অশোকনগরের এই তেল সব বদলে দিতে চলেছে। 45,000 কোটি টাকার এই ভান্ডার থেকে বাংলার রয়্যালটি হিসেবে সরাসরি পাবে 10% বা প্রায় 4,500 কোটি টাকা। আর সব থেকে বড় কথা হলো ইন্ডাস্ট্রিয়াল রিভাইভাল। এই তেল শোধনের জন্য কোথাও দূরে যেতে হবে না, আমাদের কাছেই রয়েছে IOCL বা হলদিয়া রিফাইনারি। অশোকনগর থেকে শর্ট ট্রান্সপোর্টেশনের মাধ্যমে সোজা হলদিয়ায় তেল যাবে। একটা তেলের খনি চালু হলে তার আশেপাশে স্বয়ংক্রিয়ভাবেই প্লাস্টিক, পলিমার, সলভেন্টস, ফার্টিলাইজার, সিরামিক আর গ্লাসের মতো বিশাল সব পেট্রোকেমিক্যাল শিল্পের ইকোসিস্টেম গড়ে ওঠে। লজিস্টিক্স, পাইপলাইন, হাবস, ট্রান্সপোর্ট সব কিছু চাঙ্গা হবে। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, কত হাজার হাজার ছেলের চাকরি হবে, কত নতুন ব্যবসার সুযোগ তৈরি হবে। যে শ্রমিকরা আজ ভিন রাজ্যে পড়ে আছে, তারা আবার নিজেদের ভিটেমাটিতে
ফিরে এসে কাজ করবার সুযোগ পাবে। ভারত আজ তার মোট জ্বালানির 85% বিদেশ থেকে আমদানি করে। মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধ পরিস্থিতি, হুরমুজ প্রণালীতে যখন ব্লকেট চলছে, তখন অশোকনগরে এই বিপুল খনিজ তেল ভারতের এনার্জি ইম্পোর্ট বিল কমিয়ে দেশের কোটি কোটি ডলার বাঁচাবে। বন্ধুরা, নোংরা রাজনীতি আমাদের অনেক কিছু কেড়ে নিয়েছে। 15 বছরের সেই রাজনৈতিক ইগো আর স্থবিরতা বাংলাকে অনেক বছর পিছিয়ে দিয়েছে। কিন্তু অন্ধকার রাত শেষ হয়ে নতুন ভোরের আলো ফুটতে শুরু করেছে আজ। শুভেন্দু অধিকারী যে সোনার বাংলা গড়বার স্বপ্ন বারবার বলেছেন, অশোকনগরের এই কালো সোনা বা অয়েল ফিল্ড সেই স্বপ্নের দিকেই নেওয়া প্রথম এবং সবথেকে শক্তিশালী পদক্ষেপ। আজকের এই পুরো বিশ্লেষণটা থেকে একটা জিনিস জলের মতো পরিষ্কার: সদিচ্ছা থাকলে আর সরকার যদি মানুষের স্বার্থে কাজ করে, তবে উন্নয়ন কেউ আটকাতে পারবে না। বাংলার মাটিতে শিল্পের চাকা আবার ঘুরবে, বাংলার মানুষ আবার মাথা উঁচু করে বাঁচবে। আপনাদের কি মনে হয়, এই যে 7 বছর ধরে একটা সম্পূর্ণ রাজ্যকে শিল্প থেকে বঞ্চিত রাখা হয়েছিল, এর জন্য কাঠগড়ায় কাকে তোলা উচিত? অশোকনগরের এই প্রজেক্ট, এই যে নতুন প্রজেক্ট, বাংলার ভবিষ্যৎ এটা কতটা বদলাতে পারবে? অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনার ক্ষোভ এবং আপনার মতামত যাই থাকুক ওটা জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করুন এবং বাংলার প্রতিটি মানুষের কাছে এই সত্য পৌঁছে দিতে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। এরকম আরও রূঢ় সত্য এবং বিশ্লেষণধর্মী কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সত্যের পক্ষে থাকুন। ধন্যবাদ। জয় হিন্দ।